ওয়েলকাম টু অল। আজকে আমরা উপস্থিত হয়েছি ইতিহাসের একটা নতুন ক্লাস নিয়ে, সেটি হরপ্পা সভ্যতা। তোমরা জানো হরপ্পা সভ্যতা একটি গুরুত্বপূর্ণ টপিক। সেখান থেকে আমরা দেখব বিভিন্ন শিক্ষক নিয়োগের পরীক্ষায় নানান প্রশ্ন আসে। বিশেষ করে আমরা বলতে পারি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এসএসসি, এমএসসি, পিএসসি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আমরা দেখব এনবিএস, কেবিএস, ইএমআরএস এবং বিপিএসসি টিআরই 4.0তেও কিন্তু আমরা দেখব এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে। ঠিক আছে, এবং আজকে যদি তোমরা আমার এই ক্লাসটা করো তাহলে দেখবা যে হরপ্পা সভ্যতা সম্পর্কে তোমাদের যাবতীয় যা ডাউট আছে, যা সন্দেহ আছে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অবশ্য ক্লাসটি আরম্ভ করার আগে আমি তোমাদেরকে একটা বিষয় বলি যে আমাদের এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার করবে। ঠিক আছে, তাহলে চলো আজকে ক্লাসটি আরম্ভ করি। তাহলে দেখো, প্রথমে এখানে আমরা দেখি যে হরপ্পা সভ্যতা। তোমরা জানো যে বিষয়টি যে হরপ্পা সভ্যতা কিন্তু একটা ভাস্ট টপিক। ঠিক আছে, হরপ্পা সভ্যতা অনেক বড় একটা টপিক। এই টপিকটি কিন্তু একটি ক্লাসে আলোচনা করা সম্ভব না। আমি তোমাদের সুবিধার জন্য, বা আমি বলি আমারও সুবিধার জন্য, যে আমি তোমাদেরকে যেন ভালো করে বলতে পারি, সেটার জন্য কী হচ্ছে আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। যেরকম আমরা বলতে পারি যে প্রথমে কী হচ্ছে, প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা করব হরপ্পা সভ্যতার, সেটি হচ্ছে হরপ্পা সভ্যতার উৎপত্তি সংক্রান্ত বিতর্ক। যে হরপ্পা সভ্যতা কিভাবে আসলো, হরপ্পা সভ্যতা কে বা এই সভ্যতাটার স্থাপনা করলো, এইসব সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে নেক্সট যে বিষয় সেটা আমরা আলোচনা করব কি হরপ্পা সভ্যতার কেন্দ্র। এখান থেকেই তোমরা বলতে পারো যে হরপ্পা সভ্যতার মেন যে টপিক সেটা আরম্ভ হবে। ঠিক আছে, এইখানে আমরা দেখব যে হরপ্পা সভ্যতার যে প্রাক হরপ্পা, ঠিক আছে, বিশেষ করে এখানে আমরা কি বলছি প্রাক হরপ্পা, যে প্রাক হরপ্পা থেকে কিভাবে হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলি আসলো, এইসব সম্পর্কে আমরা আলোচনা করব। কেন্দ্রর পাশাপাশি আমরা এখানে বৈশিষ্ট্যগুলি, এই যে বিভিন্ন প্রাক হরপ্পান যে কেন্দ্রগুলি ছিল তার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। তারপর দেখো, তারপর কি দেওয়া আছে হরপ্পা সভ্যতার কেন্দ্র ও তার বৈশিষ্ট্য। সেম মানে কি, একটা কি হচ্ছে আমরা আগের টপিকে আলোচনা করব প্রাক হরপ্পার কেন্দ্র, পরের টপিকে আমরা আলোচনা করব হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলি। ঠিক আছে, হরপ্পা সভ্যতা যখন বিস্তার হতে আরম্ভ করলো সেই কেন্দ্র এবং তার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। তারপর আমরা যেটা আলোচনা করব কি হরপ্পা সভ্যতার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় দিক সম্পর্কে। ঠিক আছে, এবং এটা আমরা শুধু আলোচনা করব না, এটা কিন্তু আমরা সমালোচনামূলক আলোচনা করব। ঠিক আছে, তারপর দেখো, তারপর আমরা যেটা আলোচনা করব এখানে যে কি হরপ্পা সভ্যতার শিল্প ও বাণিজ্য সম্পর্কে। তোমরা জানো যে হরপ্পা সভ্যতার উন্নতিতে কিন্তু বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ হাত ছিল। হ্যাঁ, যারা আমরা ইতিহাসের স্টুডেন্ট তোমরা কিন্তু এটা অনেকে জানো। ঠিক আছে, তারপর কী হচ্ছে লাস্ট আমরা আলোচনা করব যে হরপ্পা সভ্যতার পতন নিয়ে যে বিতর্কগুলি ছিল সেই বিতর্কগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, বা কিভাবে হরপ্পা সভ্যতার পতন হলো সেই সব সম্পর্কে। এখানে নানান ঐতিহাসিকদের বা পুরাতাত্ত্বিক যারা আছে তাদের থিওরিগুলো আছে, সেই থিওরিগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে কি হচ্ছে হরপ্পা সভ্যতাটাকে আমরা প্রায় এই 6টি ভাগে ভাগ করে নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাতে কি হবে যে সভ্যতাটা সম্পর্কে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এবার এইসব দেখো, আমরা বলি একটা জিনিস যে হরপ্পা সভ্যতা কি, এটা আমি একটু বলে দিই। যে আমি এখানে কিন্তু টাইম এবং ডেট এখন মেনশন করছি না, কারণ আমি উৎপত্তি সম্পর্কে বলছি। দেখো, বিষয়টা হচ্ছে কি যে হরপ্পা সভ্যতা তোমরা জানো যে এটা কিন্তু দক্ষিণ এশিয়ায় অবস্থিত। ঠিক আছে, দক্ষিণ এশিয়ার একটা বলতে পারো সর্ববৃহৎ এবং প্রাচীনতম একটা কিন্তু সভ্যতা ছিল হরপ্পা সভ্যতা। ঠিক আছে, এবার হরপ্পা সভ্যতার উৎপত্তি নিয়ে পণ্ডিত মহলে কিন্তু প্রথম থেকে একটা বিতর্ক তৈরি হয়েছে। ঠিক আছে, এবং এই বিতর্কটাকে আমরা মোটামুটি আলোচনার সুবিধার্থে দুইটা ভাগে ভাগ করে নিতে পারি। দেখো, প্রথমটা কি আছে, দেখো প্রথমটা আমরা বলতে পারি যে বিদেশি উৎসের তত্ত্ব। মানে কি বলছে যে একদল ঐতিহাসিক বলবে কি যে হরপ্পা সভ্যতাটা হচ্ছে কি বাইরে থেকে মানুষ এসে এই সভ্যতাটা তৈরি করছে। আবার দেখো আরেকটা তত্ত্ব কি আছে, স্বদেশি উৎপত্তির তত্ত্ব। মানে কি যে আরেক দল মানুষ দেখবো, আরেক দল ঐতিহাসিক বা পুরাতাত্ত্বিকবিদ আমরা দেখব যে ওরা কি বলছে যে আমাদের দেশের মানুষেরা এই সভ্যতাটা তৈরি করেছে, এবং এই দুইটা নিয়ে আমরা দেখব নানান বিতর্ক এবং তর্ক বিতর্ক তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা আলোচনা করব কি বিদেশি উৎসের তত্ত্ব। দেখো একটা বলে নিই আমি যে এই যে বিতর্কটাতে যাওয়ার আগে যে হরপ্পা সভ্যতার মানে উৎপত্তি কিভাবে হয়েছে এটা জানা এতটা ডিফিকাল্ট কেন, কেন এত সমস্যা ক্রিয়েট হয়েছে, এইটা আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বলে দিই। দেখো এখানে দেওয়া আছে কি যে ফার্স্ট যেটা যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন অধিকাংশ ক্ষেত্রেই পরিণত নগর সভ্যতা। মানে এইখানে যে বিষয়টা আছে যে আমরা যদি দেখি যে কিছু কিছু হরপ্পার কেন্দ্র আছে, যে কেন্দ্রতে আমরা দেখব যে প্রাক হরপ্পার কিন্তু কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, প্রাক হরপ্পা সভ্যতার কোনো এভিডেন্স পাওয়া যায় না।
সরাসরি সেই কেন্দ্রগুলো আমরা দেখব কি যে পূর্ণ বিকশিত রূপে আমাদের কাছে আসছে, বা প্রত্নতাত্ত্বিক বা বিভিন্ন প্রত্নতাত্ত্বিকবিদরা যখন সেটাকে খনন করছে, সেখানে আমরা কি বলবো যে প্রাক হরপ্পা যুগের কিন্তু কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে না। সরাসরি কোন সময়কার পাওয়া যাচ্ছে? ম্যাচিওর হরপ্পান বা বিকশিত হরপ্পার সেখানে এভিডেন্স আমরা পাচ্ছি। যেমন আমি যদি তোমাদের কাছে কিছু কেন্দ্রের নাম বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো কিছু কেন্দ্র যেরকম আমি যদি বলি, এগুলো তোমরা একটু মনে রাখবে। যেরকম হচ্ছে কি, ফার্স্ট আমি যদি বলি লোথাল, ঠিক আছে, কি লোথাল। তারপরে আমরা বলতে পারি রোপার, ঠিক আছে, রোপার। তারপর আমরা বলতে পারি দেশলপুর, ঠিক আছে, দেশলপুর। তারপর আমরা বলবো চানহুদারো, ঠিক আছে, চানহুদারো। তারপর আমরা বলবো মিতাথাল, মিতাথাল। লাস্ট যেটা আছে সেটা কি আলমগীরপুর, ঠিক আছে, আলমগীরপুর। এই যে মোটামুটি আমি যে 6টি কেন্দ্রের নাম বললাম, এই 6টি কেন্দ্র থেকে কিন্তু আমরা সরাসরি বিকশিত হরপ্পার এভিডেন্স পাচ্ছি, ঠিক আছে। সরাসরি বিকশিত হরপ্পার আমরা এভিডেন্স পাওয়ার জন্য আমরা দেখব যে ঐতিহাসিকদের মধ্যে একটা বিতর্ক আছেই, হ্যাঁ, যে আদৌ কি হরপ্পা সভ্যতা কীরকম কী, ঠিক আছে, কীভাবে সেটি উৎপত্তি হয়েছে, এটা নিয়ে কিন্তু একটা প্রবলেম আছে। দেখো এইবার আরেকটা যে সমস্যাটা আছে কি, যে সাহিত্যিক প্রমাণের অভাব, ঠিক আছে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। যে দেখো কোনো জায়গার মানুষজন সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের হয় কি যে সেখানকার মানুষদের লেখা থেকেই কিন্তু বেশি করে জানা যায়। কিন্তু আমরা সবথেকে যেটা মানে দুর্ভাগ্যের বিষয় আমরা বলতে পারি যে এখনও কিন্তু হরপ্পা সভ্যতার লিপি কিন্তু পাঠ করা যায়নি, ঠিক আছে। যেহেতু হরপ্পা সভ্যতার লিপি এখনও পাঠোদ্ধার হয়নি, সেইটার জন্য কিন্তু হরপ্পা সভ্যতা সম্পর্কে আমরা ডিটেলস বা বিস্তারিত এখনও আমরা কোনো কিছু কিন্তু জানতে পারি না। যতটুকুই বা আমরা জানতে পারি সব কিছুই কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করেই জানতে পারি। এটার জন্য আমরা কিন্তু এই যে হরপ্পা সভ্যতাটাকে আমরা বলি প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, ঠিক আছে। কারণ হরপ্পাবাসীরা এমন না যে তারা লিখতে পারতো না, তারা কিন্তু কি হচ্ছে ওরা কিন্তু লিখতে পারতো, ঠিক আছে, কিন্তু ওদের লিপিগুলো আছে কী বলতো, চিত্রলিপি ছিল, ঠিক আছে। এই যে ওদের লিপিগুলো চিত্রলিপি থাকার জন্য কিন্তু পুরাতাত্ত্বিকদের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, নানা জিনিস সম্পর্কে অবহিত হওয়া, ঠিক আছে। এটার জন্য আমরা হরপ্পা সভ্যতা সম্পর্কে জানতে পারি না বিশেষ, ঠিক আছে। তারপর যেটা হচ্ছে কি অনুভূমিক খননের অভাব, পূর্ণাঙ্গ নগর পরিকল্পনা অনির্ধারিত। বিশেষ করে দেখো তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে নাও জানতে পারো, যেরকম হচ্ছে কি দেখো পুরাতাত্ত্বিক কেন্দ্রগুলোতে যখন খনন কার্য করা হয়, সেই খনন কার্য করার কিন্তু একটা সিস্টেম আছে, ঠিক আছে। একটাকে আমরা বলি উল্লম্ব খনন, কি বলি ওটাকে আমরা ইংলিশে বলি কি ভার্টিক্যাল, ঠিক আছে, বা এটাকে আমরা বলি উল্লম্ব খনন, ঠিক আছে, উল্লম্ব খনন কার্য, উল্লম্ব খনন কার্য। এই যে হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলি যখন আবিষ্কৃত হয়েছিল, তখন আমরা দেখব যে বেশিরভাগ পুরাতাত্ত্বিকরা প্রাথমিক দিকে মানে প্রথম থেকেই আমরা দেখব যে তারা উল্লম্ব খনন করছে, ঠিক আছে, বা আমরা বলবো মানে খাড়া যেটা আমরা বলি, ঠিক আছে, গ্রাম্য ভাষায়, সেই খনন কার্যই কিন্তু তারা সেখানে করছে। কিন্তু তোমরা জানো সভ্যতার ধাপ পর্যায় সব কিছু যদি আমরা ভালো করে আমরা যদি নির্ধারণ করতে যাই, তার জন্য যেই খনন কার্যটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট সেটা কি হরাইজন্টাল, ঠিক আছে, তোমরা জানো হরাইজন্টাল, ঠিক আছে। এটারই বাংলা হচ্ছে অনুভূমিক খনন, ঠিক আছে। অনুভূমিকভাবে যদি আমরা খনন কার্য করতাম তাহলে কিন্তু হরপ্পা সভ্যতা সম্পর্কে আরও অনেক কিছু জানা আমাদের সম্ভব হতো। তাহলে কি হচ্ছে যে হরপ্পা সভ্যতার উৎপত্তির যে বিতর্ক আছে, সেই বিতর্কে যাওয়ার আগে আমি বলে দিলাম যে কি কি সমস্যা রয়েছে এই উৎপত্তি নিয়ে, যে বিতর্কটা আছে সেই বিতর্কগুলো আলোচনা করতে গিয়ে কী কী সমস্যা আছে, সেই সমস্যাগুলো কিন্তু তোমাদেরকে আমি এখানে বললাম, ঠিক আছে। তাহলে এইসব বিতর্কটা আমরা আরম্ভ করি। দেখো প্রথম যেই তত্ত্বটা আছে কি, যে একদল ঐতিহাসিক বলছে কি যে বাইরে থেকে মানুষজন আসে এই সভ্যতাটা তৈরি করছে, ঠিক আছে। এই যে দলের ঐতিহাসিকরা কে কে আছে দেখো এখানে দেওয়া আছে, স্যার জন মার্শাল, হুইলার, ম্যাকে, ক্রেমার, গর্ডন চাইল্ড। আমি এখানে আরও কিছু ঐতিহাসিকদের নাম আমি লিখছি বা বর্তমানে ঐতিহাসিক, ঠিক আছে। বিশেষ করে আমরা যদি বলি যে বলবো ডিডি কোসাম্বি, ঠিক আছে, তোমরা এর নাম অনেকে শুনছো, ডিডি কোসাম্বি, ঠিক আছে। তারপর আরেকজন পুরাতাত্ত্বিকবিদ আছে, তার নাম হচ্ছে কি এইচডি সাঙ্কালিয়া, তোমরা এর নাম শুনে থাকতে পারো, এইচডি
সাংকালিয়া, ঠিক আছে, এইচডি সাংকালিয়া। এই কয়েকজন পুরাতাত্ত্বিকবিদ বা ঐতিহাসিকরা কি বলছে যে হরপ্পা সভ্যতা আস্তে আস্তে বৈদেশিক সভ্যতার মানুষেরা তৈরি করে গিয়েছে, ঠিক আছে। এর সপক্ষে তারা নানা ধরনের যুক্তিও দিয়েছে, সেই যুক্তিগুলি আমরা এবার দেখব। দেখো, এরা যে যুক্তিগুলি দিয়েছে তার মেন যে কথাটা কি বলছে যে মেসোপটেমিয়া থেকে এই সংস্কৃতির আগমন হয়েছে, ঠিক আছে। ওরা কি বলছে যে মেসোপটেমিয়ার মানুষজন এসে বা সুমেরীয় সভ্যতার মানুষজন এসে এই সভ্যতাটা তৈরি করে গেছে। এবার দেখো এখান থেকে দেখো এই যে তত্ত্বটা এটা কে কে বলছে আমরা দেখব। প্রথম হচ্ছে কি, দেখো এই তত্ত্বেরই উপর ভিত্তি করে আমরা দেখব বিশেষ করে হুইলার, ঠিক আছে। হুইলার কি বলবেন, হুইলার একটা জিনিস বলছেন কি, হুইলার তিনি সরাসরি কি বলছেন, তিনি সরাসরি মেসোপটেমিয়া সভ্যতার উপনিবেশ হিসাবে সিন্ধু সভ্যতাকে তুলে ধরছেন, ঠিক আছে। তিনি কি বলছেন, সিন্ধু সভ্যতা ছিল, সিন্ধু সভ্যতা ছিল, সিন্ধু সভ্যতা ছিল সুমেরীয় সভ্যতার উপনিবেশ। এটা কিন্তু তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে, সুমেরীয় সভ্যতার উপনিবেশ হলো। তিনি কি বলছেন যে সরাসরি তিনি এটাকে বলছেন যে মেসোপটেমিয়ানদের দ্বারাই কিন্তু এই সিন্ধু সভ্যতাটা তৈরি হচ্ছে। এর পাশাপাশি তিনি আরেকটা যুক্তি দিয়েছেন যে কি, যে মেসোপটেমিয়া সভ্যতা, ভালো করে শুনবা, মেসোপটেমিয়া সভ্যতার মানুষের যে উন্নত ধ্যান জ্ঞান বা বিজ্ঞান এই সব কিছু কী হবে একটা প্রসেসের মাধ্যমে কি হচ্ছে যে হরপ্পাবাসীদের মধ্যে সঞ্চারিত হয়। তার ফলে কি হচ্ছে আমরা দেখব যে হরপ্পাতে একটা এরকম একটা বিশাল নগর সভ্যতার তৈরি হয়েছিল, ঠিক আছে, বা উদ্ভাবন ঘটেছিল, ঠিক আছে। এবার দেখো আরেকটা বিষয় আছে কি, যে তিনি আরেকটা বিষয় বলছেন হুইলার এখানে, যে কি বলছেন যে যে মহেঞ্জোদারোর যে দুর্গ আছে, ঠিক আছে, মহেঞ্জোদারোর যে দুর্গ এবং সেখানকার যে শস্যাগার আছে সেখানকার অবকাঠামোর মধ্যেও কিন্তু তিনি মেসোপটেমিয়া সভ্যতার প্রভাব লক্ষ্য করেছেন। এই সবের উপর ভিত্তি করে আমরা দেখব হুইলার বলছেন যে না, এই হরপ্পা সভ্যতাটা কিন্তু মেসোপটেমিয়া সুমেরীয় সভ্যতার লোকেরাই কিন্তু এসে তৈরি করে গিয়েছে, ঠিক আছে। এইখানে দেখো আরেকটা বিষয় আছে কি, আরেকজন পুরাতাত্ত্বিকবিদ কে ম্যাকে, ঠিক আছে। ম্যাকে কি বলছেন, ম্যাকে আবার একটা থিওরি দিচ্ছেন কি, ম্যাকে তিনি বলছেন যে অভিবাসনের তত্ত্ব, ঠিক আছে। কি বলছেন যে হরপ্পা সভ্যতার সুমেরীয় সভ্যতার মানুষেরা, ঠিক আছে, সুমেরীয় সভ্যতার মানুষেরা মাইগ্রেট হয়ে এসে আমাদের এই সভ্যতাটা তৈরি করছে, ঠিক আছে। এই থিওরিটাকে আমরা একই সঙ্গে বলতে পারি, তোমাদের সুবিধার্থে আমি বলি ডিফিউশনিস্ট থিওরি, ঠিক আছে। এটাকে আমরা একবারে বলতে পারি কি ডিফিউশনিস্ট থিওরি, ঠিক আছে, ডিফিউশনিস্ট থিওরি, বা আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি এটা হচ্ছে মাইগ্রেশন থিওরি। এটা কি একটা হচ্ছে মাইগ্রেশন থিওরি, মাইগ্রেশন থিওরি। তার মানে কি, যে আমি এতক্ষণ যা আলোচনা করলাম তোমরা যদি ভালো করে শোনো তাহলে বুঝতে পারবা যে এরা কিন্তু প্রায় সবাই বলছে কি, যে মেসোপটেমিয়ার লোকেরা এসে এই সভ্যতাটা তৈরি করছে আমাদের এই সিন্ধু সভ্যতাটা, ঠিক আছে। সবার কিন্তু বক্তব্যের যে মূল কথা সেটা কিন্তু একই, ঠিক আছে। এবার দেখো আরেক দল ঐতিহাসিক, বিশেষ করে আমরা দেখব ভারতীয় ঐতিহাসিক এইচডি সাংকালিয়া, ঠিক আছে। এইচডি সাংকালিয়া কি বলছেন, এইচডি সাংকালিয়া বলবেন যে তিনি একটা জিনিস, আমি সেটা পরের ইয়েতে আলোচনা করছি, দেখো এইচডি সাংকালিয়া একটা জিনিস বলছেন যে বেলুচিস্তানে, ঠিক আছে, এটা আমি দেখি যে বেলুচিস্তানে যে জিগুরাত, এখানে জিগুরাতের বাংলা আমরা বলতে পারি জগদ্দল, ঠিক আছে। জগদ্দল ঠিক এমন একটা জিনিস যে একটা বড় কোনো রকমের জিনিস, ঠিক আছে, বড়, সেটা কাঠের হতে পারে কিংবা পাথরের হতে পারে, বড় একটা জিনিস যেটা কি হচ্ছে একটা প্ল্যাটফর্ম টাইপের, ঠিক আছে। সেইটা যে তৈরি হয়েছিল বালুচিস্তানে সেটাও কিন্তু কি হয়েছে, তার উপর আমরা দেখব সুমেরীয় সভ্যতার প্রভাব ছিল। এটার উপর ভিত্তি করে আমরা দেখব যে এইচডি সাংকালিয়াও কিন্তু বলছেন কি, যে আমাদের যে হরপ্পা সভ্যতা সেটা কিন্তু মেসোপটেমিয়া সভ্যতার দ্বারাই তৈরি হয়েছে, ঠিক আছে। এখানে দেখো হুইলারের এই মন্তব্যটা আমরা আগে আলোচনা করলাম, ঠিক আছে। এবার দেখো আর এখানে আরেকটা বিষয় আছে যে কালীগঙ্গা থেকে পশ্চিম এশিয়ার তন্দুরি চুলার নিদর্শন পাওয়া গেছে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোশ্চিনও আসতে পারে, নানা পরীক্ষায় আসে যে তন্দুরি চুলার নিদর্শন কোন জায়গা থেকে পাওয়া গেছে, উত্তর কী হবে, কালীগঙ্গা থেকে,
ঠিক আছে, ওরা কি বলছে যে পশ্চিম এশিয়াতে যেভাবে রুটি কিংবা হচ্ছে মাংস মানে রান্না করা হতো তার কিন্তু একটা এভিডেন্স, সেই রকমই কিন্তু একটা এভিডেন্স আমরা পাচ্ছি কোন জায়গায়, কালীবঙ্গানে। এই তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু অনেক ঐতিহাসিক বলছেন কি যে এই সভ্যতাটা সুমেরীয় সভ্যতার দ্বারা তৈরি। বিশেষ করে আমরা বলতে পারি এখানে কালীবঙ্গা ফার্স্ট পর্যায়, ঠিক আছে, কালীবঙ্গানের পর্যায় ছিল 3টি, ঠিক আছে, এটা হচ্ছে কালীবঙ্গান 1, মানে প্রথম পর্যায়ে আমরা দেখব এই চিহ্নটি পাওয়া গেছে। এবার দেখো আরেকটা যে বিষয়ের উপর তারা জোর দিয়েছেন কি যে শিলমোহরের 3টি মেসোপটেমিয়ার অনুরূপ প্রতীক। এখানে 3টি প্রতীক বলতে কি, একটা আমরা বলবো যে আমাদের যে শিলমোহরটা আছে, ঠিক আছে, আমরা দেখব যে শিলমোহরে দেখব যে প্রথমে যে চিহ্নটা পাওয়া যাচ্ছে কি সুতা কাটার যন্ত্র, ঠিক আছে, সুতা কাটার যন্ত্র। আমাদের যে হরপ্পার যে শিলমোহর আছে সেই শিলমোহরে দেখব আমরা যে সুতা কাটার যন্ত্রের একটা হচ্ছে চিহ্ন পাওয়া যাচ্ছে, ঠিক আছে, সেইটা। এবং আরেকটা দেখব যে একজন ব্যক্তি, ঠিক আছে, আমরা দেখব একজন ব্যক্তি 2টি জানোয়ারের সঙ্গে লড়াই করছে, ঠিক আছে, একজন ব্যক্তি 2টি জানোয়ারের সাথে লড়াই করছে, ঠিক আছে, এর চিত্রও কিন্তু আমরা পাচ্ছি এই হরপ্পা সভ্যতার যে শিলমোহর আছে সেইখান থেকে। আরেকটা যেটা এরা বলছে যে কি প্রবেশদ্বার, ঠিক আছে, ওরা বলছে কি যে সিন্ধু সভ্যতায় একটা প্রবেশদ্বার পাওয়া গেছে, সেই প্রবেশদ্বারটার আকৃতি গঠন সব দিক থেকে ওরা কি বলছে যে সুমেরীয় সভ্যতার সঙ্গে মিল আছে। তাহলে কি বলছে যে শিলমোহরে যে 3টি জিনিস পাওয়া যাচ্ছে, একটা কি বললাম সুতা কাটার যন্ত্র, একটা কি হচ্ছে একজন ব্যক্তি 2টি জানোয়ারের সাথে যুদ্ধ করছে তার পিকচার, ঠিক আছে, এবং আরেকটা কি হচ্ছে প্রবেশদ্বার, ঠিক আছে, এর আমরা চিহ্ন পাচ্ছি কোন জায়গা থেকে, শিলমোহর থেকে, ঠিক আছে। এরই ভিত্তিতে ওরা বলছে কি এটা কি হচ্ছে বৈদেশিক সভ্যতা বা বাইরে থেকে আসা লোকেরা এটা তৈরি করছে। এখানে দেখো আরেকটা জিনিস তারা যেটা বলছেন শস্য সঞ্চয়ের ব্যবস্থায় সাদৃশ্য, ঠিক আছে, এরা কি বলছে যে পদ্ধতিতে, ঠিক আছে, যে পদ্ধতিতে হরপ্পায় শস্য জমায়েত করা হতো তার সঙ্গে কি হচ্ছে যে মেসোপটেমিয়া সভ্যতার শস্য সঞ্চয় করে রাখার একটা মিল আছে, ঠিক আছে, এটার ভিত্তিতেও এরা বলছে কি যে এর সঙ্গে মেসোপটেমিয়া সভ্যতার একটা মিল আছে। এইবারে দেখো এরা তো বলছে, ঠিক আছে, যেসব পণ্ডিতদের আমরা এখানে মত পড়লাম এরা বলছে যে কি যে সুমেরীয় সভ্যতা মানুষজনই আসে এই সভ্যতারা তৈরি করছে, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে তারা যে বক্তব্যটা উপস্থাপন করছে এটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক না, ঠিক আছে। এর বিপক্ষেও আমরা দেখব যে কিছু পণ্ডিত মহলে বা পণ্ডিতেরা আমরা দেখব কিছু যুক্তি খাড়া করবেন। যেমন দেখো যে 2টি সভ্যতার মধ্যে এরা কিছু মৌলিক পার্থক্য পেয়েছে, ঠিক আছে, এই পর্বের ইতিহাস যারা কি হচ্ছে এই যে বৈদেশিক তত্ত্বের যে মতবাদ আছে সেটাকে যারা খণ্ডন করছে সেই পণ্ডিতেরা কয়েকটা মৌলিক পার্থক্য খুঁজে পেয়েছেন। সেই পার্থক্যগুলো কি দেখো, প্রথম দেওয়া আছে কি মন্দির ব্যবস্থা ও সমাধির অনুপস্থিতি। এখানে আমরা যেটা দেখব যে তোমরা হয়তো জানো অনেকেই যে সিন্ধু সভ্যতায় কিন্তু মন্দিরের অস্তিত্ব ছিল না, ঠিক আছে, কিন্তু আমরা দেখব যে মেসোপটেমিয়ান সভ্যতায় কিন্তু মন্দিরের অস্তিত্ব ছিল। তাহলে কিন্তু এটা বিশাল পার্থক্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর আমরা কি দেখব যে সমাধির অনুপস্থিতি, এখানে অনুপস্থিতি না সমাধি 2 ক্ষেত্রেই ছিল, কিন্তু আমরা একটা জিনিস দেখব যে মেসোপটেমিয়ার যে সমাধিগুলি ছিল সেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, মনোরম ছিল, ঠিক আছে, কিন্তু আমরা যদি পাশাপাশি হরপ্পা সভ্যতার সমাধিগুলি যদি বলি তাহলে হরপ্পা সভ্যতার সমাধিগুলি কিন্তু এতটা সুন্দর না, ঠিক আছে, এতটা মনোরমও না, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা মিল হলো। এবার দেখো আরেকটা বিষয় আছে কি নগর পরিকল্পনায় পার্থক্য। দেখো সিন্ধু সভ্যতার অন্যতম একটা বৈশিষ্ট্যই কিন্তু ছিল সিন্ধু সভ্যতার বা হরপ্পা সভ্যতার নগর সভ্যতার যে স্টাইলটা ছিল সেই স্টাইলটা। দেখো সিন্ধু সভ্যতার যে নগরগুলি ছিল সেগুলি ছিল সুবিন্যস্ত, ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু গোছালো ছিল, কিন্তু আমরা দেখব মেসোপটেমিয়া সভ্যতার যে নগরগুলি ছিল সেগুলি কিন্তু এতটা গোছালো না, সেগুলি কেমন ছিল, সেইগুলি ছিল অবিন্যস্ত। তাহলে এটা ডিফারেন্সিয়েশন কিন্তু হচ্ছে, ঠিক আছে। তারপর কি বলছে ইটের ব্যবহার ও লিপির পৃথকতা।
ইটের ব্যবহার। দেখো দুটি সভ্যতাতেই কিন্তু ইটের ব্যবহার ছিল, হরপ্পা সভ্যতাতেও ছিল আবার সুমেরীয় সভ্যতাতেও ছিল। কিন্তু আমরা দেখব যে হরপ্পাবাসীরা যে ইটটা ইউজ করতো সেটাকে কিন্তু তারা আগুনে পুড়িয়ে নিত, কিন্তু সুমেরীয় সভ্যতা যে ইটটা ইউজ করতো সেটা কিন্তু তারা রোদ্রে পুড়াতো, মানে রোদ্রে ভালো করে শুকিয়ে, ঠিক আছে, রোদ্রে শুকিয়ে তারপরে ইউজ করতো। এটা কিন্তু হিউজ ডিফারেন্সিয়েশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর দেখো এবার কী হচ্ছে, শিল্পকলা, পোশাক, শিলমোহর এইসবের ক্ষেত্রেও কিন্তু একটা আচ্ছা আমি এখানে আরেকটা বলিনি, লিপির ক্ষেত্রে দেখো তোমরা জানো যে সিন্ধু লিপি এখন আবিষ্কৃত হয়নি, কিন্তু আমরা দেখব যে সিন্ধু লিপি কী ছিল, চিত্রলিপি, যেটা আমি আগেই বললাম যে সিন্ধু লিপি কী ছিল, সিন্ধু লিপি ছিল চিত্রলিপি, ঠিক আছে, সিন্ধু লিপি ছিল চিত্রলিপি। কিন্তু আমরা যেটা দেখব যে সুমেরীয়দের লিপি কিন্তু চিত্রলিপি না, ওদের লিপি কিন্তু পড়া গিয়েছিল, ঠিক আছে, সিন্ধু লিপি কি পড়া গিয়েছিল, ঠিক আছে। এই সিন্ধু লিপি কেমন ছিল, এই সিন্ধু লিপিকে আমরা বলছি কিউনিফর্ম, কি বলি, কিউনিফর্ম, ঠিক আছে। সিন্ধু লিপি হচ্ছে সুমেরীয় লিপি হচ্ছে ফার্স্ট লিপি, মানে আমরা এটাকে বলতে পারি ওল্ডেস্ট লিপি বা ওল্ডেস্ট স্ক্রিপ্ট, ঠিক আছে, যেটি পড়া গিয়েছিল, ঠিক আছে। বিশ্বের ইতিহাসে এটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এটার জন্য। তাহলে দেখো লিপির ক্ষেত্রেও কিন্তু পার্থক্য আছে। তাহলে তোমরা বলো যে সিন্ধু সভ্যতা বাইরের লোক কেমন করে তৈরি করলো, কারণ সিন্ধুবাসীরা তো সেভাবে লিখতে পারতো না, ওরা তো চিত্রলিপি ইউজ করতো, লিখতে পারতো কিন্তু লিপিটা ছিল সিম্বলাইজ টাইপের, ঠিক আছে। এবার দেখো আরেকটা কি বলছে, আমি যেটা বললাম যে শিল্পকলা, পোশাক, শিলমোহর এইসবের ক্ষেত্রেও আমরা দেখব যে সুমেরীয় সভ্যতার সঙ্গে এদের অনেকটাই পার্থক্য আছে। কেমন দেখো, বিশেষ করে আমি যদি বলি শিলমোহরের ক্ষেত্রে হয় কি যে আমাদের হরপ্পাবাসীদের যে শিলমোহর ছিল বা হরপ্পা সভ্যতার যে শিলমোহর ছিল সেটা আকৃতি ছিল অনেকটা বর্গাকার, কেমন ছিল, বর্গাকার, ঠিক আছে, তার আকৃতি কেমন ছিল, বর্গাকার। এবং এটা কি ছিল, বেশিরভাগ আমরা দেখব যে স্ট্রিটাইট, ঠিক আছে, স্ট্রিটাইট পাথর দিয়ে এটা তৈরি। আবার আমরা যদি পাশাপাশি আমরা বলি যে সুমেরীয় সভ্যতার যে শিলমোহরগুলি ছিল এগুলি কিন্তু বেশিরভাগ ছিল বেলনাকার, কেমন ছিল, বেলনাকার। তাহলে এটাও কিন্তু একটা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করছে, ঠিক আছে। এবার দেখো এর পাশাপাশি আমরা দেখব যে রণবীর চক্রবর্তী, আধুনিক একজন প্রাচীন ভারতের ঐতিহাসিক আছে, তোমরা জানো রণবীর চক্রবর্তী মহাশয় কি বলছেন যে মেসোপটেমিয়ার বস্তুপত্রের অনুপস্থিতি, তিনি এখানে এটা বোঝাতে চেয়েছেন যে হরপ্পা সভ্যতায় আমরা কিন্তু যে সুমেরীয় সভ্যতার এমন কোনো বস্তু পাইনি যার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে হরপ্পা সভ্যতাটা হচ্ছে সুমেরীয় সভ্যতা বা সুমেরীয় সভ্যতার মানুষেরা এসে তৈরি করেছে, ঠিক আছে। তিনি কিছু বলছেন, যেরকম দেখো তুমি মানে তিনি এখানে একটা কথা বলছেন যে সামগ্রী বিনিময় মানে উৎস নয়, ঠিক আছে। কি বলছেন যে সামগ্রী বিনিময়, অনেকে বলছে যে হরপ্পা সভ্যতায় সুমেরীয় সভ্যতায় এটা পাওয়া গেছে, যেটা আমরা আলোচনা করলাম যে 3টা জিনিস শিলমোহরে তোমার যে চিহ্ন হিসাবে পাওয়া গেছে। তিনি বলছেন যে এটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হয়েছে, ঠিক আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিনিময় করার ক্ষেত্রে সেটা হতে পারে, ঠিক আছে, কিন্তু ব্যবসা বাণিজ্য করে বিনিময় করছে তার ফলে যে আমরা বলতে পারি যে এই সভ্যতাটা সুমেরীয় সভ্যতার লোকেরা তৈরি করছে সেটা কিন্তু হতে পারে না, ঠিক আছে। তাহলে এই বক্তব্যটি কে দিয়েছেন, এই বক্তব্যটি দিয়েছেন আমাদের আধুনিক একজন ঐতিহাসিক, তার নাম হচ্ছে রণবীর চক্রবর্তী, ঠিক আছে। এবার দেখো এইবার হচ্ছে কি স্বদেশী উৎপত্তি। তাহলে আমরা কি দেখলাম, আমরা যে বৈদেশিক উৎপত্তি আছে সেখানে আমরা কিন্তু অনেক কিছু আলোচনা করলাম এবং এর বিপক্ষেও আমরা কিন্তু অনেক কিছু যুক্তি দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার আমরা আলোচনা করব যে স্বদেশী উৎপত্তি সম্পর্কে কে কি বলছে, এটা আমরা দেখব। বিশেষ করে অনেকে যারা বলছে যে না এই যে আমাদের ভারতীয় আমাদের যে সিন্ধু সভ্যতা এটা বাইরের লোকেরা না, আমাদের ভারতীয় লোকেরাই কিন্তু এটা তৈরি করছে, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে যাদের নাম আমরা বলতে পারি তার নাম হচ্ছে দয়ারাম সাহানি, তোমরা এর নাম জানো, আর.ডি. ব্যানার্জি, হুইলার, ভেস, তারপরে তোমরা দেখো আরেকজনের নাম আমরা এখানে বলতে পারি বিষ্ণু দে, ঠিক আছে, বিষ্ণু দে। তারপরে আমরা এখানে বলতে পারি সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ঠিক আছে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এইসব ব্যক্তিরা আমরা দেখব
আস্তে আস্তে এই যে আমাদের সিন্ধু সভ্যতা, যে ভারতীয় সভ্যতা এবং ভারতীয়রাই যে সভ্যতাটা তৈরি করেছেন সেসব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আমরা যদি দয়ারাম সাহানির কথা চিন্তা করি তাহলে তোমরা জানো যে দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে হরপ্পা যে কেন্দ্রটি সেটি আবিষ্কার করেন। আর.ডি. ব্যানার্জি যিনি 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো কেন্দ্রটি আবিষ্কার করেছিলেন। এবার দেখো এদের যে মন্তব্য, এই যে আমি যে ঐতিহাসিকদের বা পুরাতাত্ত্বিকদের নাম বললাম, এদের মন্তব্যের যে মূল কথা সেটা কি হচ্ছে যে স্থানীয় জনগণের সাংস্কৃতিক ধারাবাহিকতা। মানে কি বলছে যে স্থানীয় জনগণেরাই, ঠিক আছে, স্থানীয় জনগণের যে সংস্কৃতি আছে সেটিই দেখবো ধারাবাহিকভাবে এই সভ্যতাটিকে তৈরি করেছে। এটা কে বলছে? এই যে ঐতিহাসিকদের আমি নাম বললাম এরা, ঠিক আছে। এখানে দেখো আরেকটা বিষয় আছে কি যে দয়ারাম সাহানি কি বলছেন, আমরা প্রথমে এটা বলি। দয়ারাম সাহানি বলছেন যে এই সভ্যতাটি সম্পূর্ণরূপে দেশীয় একটা সভ্যতা, ঠিক আছে। তিনি এটা কিন্তু এমনি এমনি বলছেন না, তিনি সেখানকার যে মৃৎপাত্র ছিল, নানা ধরনের যে শিল্পকর্ম ছিল এবং আরও যেসব প্রত্নতাত্ত্বিক এভিডেন্স ছিল সেই প্রত্নতাত্ত্বিক এভিডেন্সগুলির উপর তিনি ভালো করে একটা গবেষণা করে তারপর তিনি বলছেন যে স্বদেশ সভ্যতার ক্রমাগত বিকাশের মাধ্যমে আমরা দেখব এই হরপ্পা সভ্যতাটার উৎপত্তি হয়েছে, ঠিক আছে। এবার দেখো আরেকজন যে ঐতিহাসিকের নাম আমি বলছি এখানে, আর.ডি. ব্যানার্জি। আর.ডি. ব্যানার্জি কী বলছেন? আর.ডি. ব্যানার্জি কিন্তু বলছেন যে না, তিনিও এটাই বলছেন যে সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলের, ভালো করে শুনবা, সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলের, ঠিক আছে, সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলের লোকেদের, ঠিক আছে, সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলের লোকেদের সংস্কৃতি, সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলের লোকের সংস্কৃতি ক্রমবিকাশের মাধ্যমেই এই যে আমাদের হরপ্পা সভ্যতা সেটা কিন্তু তৈরি হয়েছিল, ঠিক আছে। তারপর এখানে আমরা আরেকটা যেটা জিনিস দেখব সেটা হচ্ছে কি বিষ্ণুদেব, ঠিক আছে। বিষ্ণুদেও কিন্তু সেম গল্প বলবে যে কি যে না, আমাদের এই সভ্যতাটা কিন্তু সরাসরি মেসোপটেমিয়া লোকেরা এসে তৈরি করেনি, এর শিকড় কিন্তু আমাদের স্বদেশীয়, আমাদের দেশেই এই সভ্যতাটার বিকাশ ঘটেছে এবং এখানেই সৃষ্টি হয়েছে এবং এখানেই বিকাশ ঘটেছে, ঠিক আছে। এখানে আমি হুইলার সম্পর্কে একটু বলি। তোমরা আগে পড়ছো যে হুইলার কিন্তু প্রথমে এটা বলে যে বাইরের দেশের লোকেরাই কিন্তু এই সভ্যতাটা তৈরি করে গিয়েছে, কিন্তু না, পরে কিন্তু তিনি তার মন্তব্য চেঞ্জ করেছেন, ঠিক আছে। তিনি বলেছেন যে না, 1946-এ একটা খনন কার্য হয়েছিল, এই খনন কার্যের ফলে কিছু প্রত্নতাত্ত্বিক এভিডেন্স পাওয়া গিয়েছিল, সেই এভিডেন্সগুলোর উপর ভিত্তি করে তিনি বলছেন না যে এই যে হরপ্পা সভ্যতার শেকড় কিন্তু স্বদেশীয়, ঠিক আছে। আবার এখানে আরেকটা ইন্টারেস্টিং যেটা বিষয় যে তিনি কিন্তু আবার সরাসরি বলছেনও না যে এটা আমাদের দেশের লোকেরাই উৎপত্তি করছেন, তিনি বলছেন এটা যে সম্ভবত এটা দেশের লোকেরাই তৈরি করছে, ঠিক আছে, সম্ভবত, কিন্তু আমরা এটা বলতে পারি যে আংশিকভাবে কিন্তু তিনিও মেনে নিয়েছিলেন, ঠিক আছে। এইবার দেখো এইসব ক্ষেত্রে আমরা যার কথা বলবো তিনি হচ্ছেন কি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কথা। তিনি একটা সম্পূর্ণ অন্য তত্ত্ব। তোমরা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম তোমরা শুনছো যে ইনি কিন্তু ছিলেন একজন বাঙালি এবং ভারতের বিখ্যাত ভাষা তত্ত্ববিদ। অতএব আমরা কি দেখতে পাবো যে তিনি কিন্তু ভাষার উপর ভিত্তি করেই কিন্তু তিনি তার যে তত্ত্বটি সেটি কিন্তু অবধারণা করবেন। দেখো তিনি কি বলছেন, তিনি বলছেন যে বালুচিস্তানে, ঠিক আছে, তিনি বলছেন যে বালুচিস্তানে একটা ভাষা ছিল, সেটা ব্রাহুই ভাষা, ঠিক আছে। এই ব্রাহুই যে ভাষাটা আছে সেই ভাষাটার সঙ্গে কিন্তু দক্ষিণ ভারতের দ্রাবিড় ভাষার তিনি মিল খুঁজে পেয়েছেন। কি বললাম তাহলে আমি, ভালো করে শুনবা, যে তিনি বলছেন কি বালুচিস্তানে সে সময় একটা ভাষার প্রচলন ছিল, তাকে বলছে কি ব্রাহুই ভাষা। সেই ব্রাহুই ভাষার সঙ্গে কিন্তু তিনি এই যে তোমার হচ্ছে বর্তমানে যে দ্রাবিড় ভাষা আছে সেই দ্রাবিড় ভাষার তিনি কিন্তু মিল খুঁজে পেয়েছেন। এটার ভিত্তিতে তিনি বলছেন কি যে হরপ্পা সভ্যতাটা কি হচ্ছে সম্পূর্ণভাবে দ্রাবিড় বা দক্ষিণ ভারতের লোকেরাই কিন্তু তৈরি করেছে। এবং আমরা সব থেকে আরও এখানে ইন্টারেস্টিং বিষয় এটা হয়ে যায় যে তার এই মন্তব্যটিকে কিন্তু সমর্থন করেন কে, একজন বিদেশি ঐতিহাসিক, তার নাম হচ্ছে ফেয়ার সার্ভিস। কে? ফেয়ার সার্ভিস। আরেকজন কে আছেন, আরেকজন যিনি আছেন আমাদের ভারতীয় মার্ক্সবাদী ঐতিহাসিক, তার নাম হচ্ছে রমিলা থাপার, ঠিক আছে। রমিলা থাপারও কিন্তু এই মন্তব্যটাকে সমর্থন করেন। তিনি বলছেন কি যে ব্রাহুই উপজাতির গ্রামীণ মানুষের, ঠিক আছে, ব্রাহুই উপজাতির গ্রামীণ মানুষের ক্রমবিকাশের ফলে আমরা দেখব এই সভ্যতাটার উৎপত্তি হয়েছে, ঠিক আছে। এবার তাহলে আমরা এখানে কি দেখলাম যে স্বদেশি ঐতিহাসিকরাও দেখব বা বাইরের কিছু ঐতিহাসিকও আমরা দেখব যে হরপ্পা সভ্যতার স্বদেশি যে উৎস এটা নিয়েও অনেক মন্তব্য করছেন। এইবার এসো
এইবার দেখো এরা কি বলছে যে কিছু যুক্তি আছে এর পক্ষে, যেমন হচ্ছে ফার্স্ট আমরা যেটা বলবো যে প্রাক হরপ্পা নগর প্রতিরক্ষা প্রাচীর ও ড্রেনেজ, যে তারা বলছে কি যে হরপ্পা সভ্যতার এমন কিছু প্রাক হরপ্পান কেন্দ্র আছে, যে প্রাক হরপ্পান কেন্দ্রগুলিতে আমরা হরপ্পা সভ্যতার যেটা অন্যতম বৈশিষ্ট্য যেটা ড্রেনেজ যেটা আছে, মানে আমরা বলতে পারি যে নালা সিস্টেম, যে প্রাক হরপ্পাতেও কিন্তু ছিল, ঠিক আছে, সেটা কিন্তু প্রাক হরপ্পাতেও ছিল। এর পাশাপাশি তারা কি বলছেন যে প্রতিরক্ষা প্রাচীর মিনস কি ফোর্ট, ঠিক আছে, আর কিছু না, এটা ফোর্ট। ওরা বলছে যে প্রাক হরপ্পাতে যে ফোর্ট ছিল, অতএব এই যে প্রাক হরপ্পার যে ফোর্ট এটা দেখবো বিকশিত হরপ্পাতে আরও সুসংগঠিত হয়েছে, ঠিক আছে। এবার দেখো আরেকটা কি আছে, এরা বলছে কি যে কোর্তিজি এবং কালীবঙ্গান থেকে নগরায়নের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এই যে দুইটা কেন্দ্র আছে, এই দুইটা কেন্দ্র থেকে তিনি বলছেন কি যে একটা নগরায়ন যে হতে পারে তার একটা কিন্তু গুরুত্বপূর্ণ আমরা পূর্বাভাস পেয়ে যাই, ঠিক আছে। এবার দেখো আরেকটা এখানে বিষয় স্থানীয় জীবজন্তু ও প্রকৃতি কেন্দ্রিক শিল্পকর্ম, বিশেষ করে তোমরা জানো যে হরপ্পা সভ্যতার শিলমোহর কিন্তু সবথেকে বিখ্যাত, ঠিক আছে, হরপ্পা সভ্যতার শিলমোহর সবথেকে বিখ্যাত। এই হরপ্পা সভ্যতার যে শিলমোহরগুলি আছে সেখানে যে জীবজন্তুগুলি অঙ্কিত অবস্থা রয়েছে, সেই জীবজন্তুর অঙ্কনের সঙ্গে কিন্তু আমরা দেখব যে সেখানকার পাওয়া জীবজন্তু, মানে যেটা হচ্ছে তোমার যে সিন্ধু সভ্যতার আশেপাশে এই জীবজন্তুগুলো যেগুলো বাস্তবে পাওয়া যায় তার সঙ্গে মিল রয়েছে। তার উপর ভিত্তি করে কিন্তু আমরা যে দেশীয় উৎপত্তি সম্পর্কে যারা বলে এরা কিন্তু একটা যুক্তি দিয়েছেন, ঠিক আছে। তারপর দেখো আরেকটা কিছু নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে স্থানীয় শিকড় স্পষ্ট। এইবার দেখো তোমরা জানো যে বর্তমানে আরও নিত্য নতুন পদ্ধতি আসছে, ঠিক আছে, আরও খনন কার্য কিন্তু এখনও সেখানে চলতেই আছে। আমরা দেখব তার ভিত্তিতে দেখব আধুনিক বেশিরভাগ ঐতিহাসিকরা এটা মনে করেন যে এই সভ্যতাটা কি হচ্ছে আমাদের স্বদেশের মানুষেরাই তৈরি করেছিল। এবং এই যে স্যার জন মার্শাল তোমরা দেখছো, এই স্যার জন মার্শাল কিন্তু প্রথমে বলেছিলেন কি যে বৈদেশিক মানুষেরা এটা স্থাপন করছে, কিন্তু পরে দেখব যে তিনিও কিন্তু তার মন্তব্য চেঞ্জ করেছিলেন এবং তিনি বললেন যে এই সভ্যতার শিকড় হয়তো ভারতেই ছিল। অতএব দেখো আমরা কি দেখলাম যে দুইজন ঐতিহাসিক কিন্তু অলরেডি তাদের প্রিভিয়াস যে মন্তব্য ছিল বা কমেন্ট ছিল সেটা কিন্তু চেঞ্জ করছে। একজনকে বললাম হুইলার আর আরেকজন যে আছে সে হচ্ছে কি স্যার জন মার্শাল, ঠিক আছে। এবার দেখো এবার কি আছে, এবার হচ্ছে আধুনিক ঐতিহাসিক, ঠিক আছে, আধুনিক কিছু ঐতিহাসিক আছে, সেই ঐতিহাসিকরাও দেখব যে হরপ্পা সভ্যতার স্বদেশী উৎপত্তির মানে যে উৎপত্তি হয়েছিল তার উপর জোরালো সওয়াল করেছিলেন। দেখো এখানে কার নাম আছে, প্রথমে আমরা যার নাম দেবো তার নাম হচ্ছে রণবীর চক্রবর্তী। তিনি কি বলছেন যে এটি ছিল স্থানীয় জনগণের সভ্যতা, কি বলছেন যে স্থানীয় জনগণেরা এই সভ্যতাটাকে তৈরি করেছিল, আর কেউ নয়, ঠিক আছে, যেটা আমরা আগেও একটু আলোচনা করলাম, ঠিক আছে। তিনি কিন্তু এই যে তিনি যে কথাটা বলছেন এটা কিন্তু তিনি এমনি এমনি বলেননি, তিনি কি করেছিলেন সেখানকার মানুষের ডিএনএ বা জিনের উপর গবেষণা করেই কিন্তু তিনি এই তত্ত্বটি দিয়েছিলেন, ঠিক আছে। তারপর দেখো রমিলা থাপার, এই যে ইনিও কিন্তু সেম বলছেন কি যে স্বদেশী সভ্যতার ক্রমাগত বিকাশের ফলেই কি হবে এই সিন্ধু সভ্যতার উৎপত্তি হয়েছিল। তারপর দেখো আরেকজন যে বর্তমানে ঐতিহাসিক আছে তার নাম হচ্ছে সেরিন রত্নাগর, তিনি কি বলছেন শহর কেন্দ্রিক স্বদেশী সভ্যতা, সেম বক্তব্য আমি আর বলছি না। তারপর কি আছে দেখো অমলানন্দ ঘোষ, এর সম্পর্কে আমরা একটু বলতে পারি। এই যে অমলানন্দ ঘোষ বলছেন, তিনি কি বলছেন যে প্রাক হরপ্পার একটা সংস্কৃতি ছিল তার নাম ছিল সতী সংস্কৃতি। তিনি বলছেন কি যে এই সতী সংস্কৃতি ক্রমাগত বিকাশের মাধ্যমে আমরা দেখব হরপ্পা সভ্যতার উৎপত্তি হয়েছে, ঠিক আছে। এটা দেখো আমরা পরে একটু বলি যে কি বলছেন যে সিন্ধু সভ্যতা, এই থিওরিটাকে আমরা কি বলছি সিন্ধু সভ্যতার ক্রমিক বিকাশ, ঠিক আছে। আমরা এখানে আরেকটা জিনিস আলোচনা করি যে এই যে স্বদেশী উৎপত্তি ছিল এখানে কিন্তু আরেকটা থিওরি ছিল, ঠিক আছে। আমি বলি যে অনেকেই বলছে কি যে আর্য সভ্যতা, ঠিক আছে, বা আর্যরাই কিন্তু এই হরপ্পা সভ্যতাটাকে তৈরি করছে, ঠিক আছে। এই যে মানে এখানে যে ইন্টারেস্টিং বিষয়টা হয় যে বিবি লাল, ঠিক আছে, আমি একটা ঐতিহাসিকের নাম আছে বিবি লাল, ঠিক আছে। বিবি লাল কিন্তু বলেন কি যে আর্যরাই হচ্ছে হরপ্পা সভ্যতাটাকে তৈরি করেছেন। এটা কিন্তু কোশ্চেন আসতে পারে যে কোন ঐতিহাসিক প্রথম বলেছিলেন যে আর্যরাই হরপ্পা সভ্যতাটা তৈরি করেছিলেন, সেটা উত্তর কী হবে বিবি লাল, ঠিক আছে। কারণ বিবি লাল মনে করতেন কি যে আর্যরা ছিল আমাদের দেশের, আর্যরা ভারত থেকে আসেনি, এইটার জন্যই তিনি এই তত্ত্বটি কী দিয়েছিলেন যে আর্যরা হচ্ছে সুমেরীয় আমাদের এই যে হরপ্পান সভ্যতা আছে সেটি তৈরি করেছিল, ঠিক আছে। তাহলে এসো এখানে আমি কি বললাম যে সিন্ধু সভ্যতার ক্রমবিকাশ,
ঠিক আছে, যে সিন্ধু সভ্যতা যে গ্রামীণ সভ্যতা থেকে আস্তে আস্তে ক্রমবিকাশ হয়ে এই সভ্যতাটা তৈরি হয়েছে। ঠিক আছে, অনেকে এটা মনে করে, যেমন হচ্ছে কি গ্রামীণ, যেটা আমি বললাম আগে, গ্রামীণ সংস্কৃতি থেকে নগরায়ন। ঠিক আছে, যে আস্তে আস্তে একটা গ্রামীণ সংস্কৃতি থেকেই হরপ্পা সভ্যতা তৈরি হয়েছিল। এবার দেখো এখানে যার বক্তব্য বর্তমানে আছে মার্ক কেনিয়র, এই মার্ক কেনিয়রের বক্তব্যটাকেই বর্তমানে সর্বজন গৃহীত। ঠিক আছে, বর্তমানে আমরা এটাই মেনে চলি কি, যে শহরগুলি গ্রাম থেকে বিবর্তিত। ঠিক আছে, একটা কথা তিনি বলছেন কি, একই কথা সব ঐতিহাসিকরা প্রায় তোমরা দেখবে একই রকমের বলছে। ঠিক আছে, ওদের উক্তিগুলো প্রায় একই রকমের। তিনি কি বলছেন, যে শহরগুলি যেরকম হঠাৎ তো একটা সভ্যতা শহরে সভ্যতা হতে পারে না, সেই সভ্যতার কী হচ্ছে, তাকে একটা বিবর্তনের বা ইভলিউশনের মধ্য দিয়ে আসতে লাগবে, তারপরে সেই সভ্যতাটা গড়ে উঠতে পারে। সেইটাকে বলছেন মার্ক কেনিয়র নামে একজন ভদ্রলোক বলছেন বা প্রত্নতাত্ত্বিক বলছেন কি, যে এটি সম্পূর্ণ গ্রামগুলি যেগুলো ছিল তারই সেই গ্রামগুলি বিবর্তিত হয়ে বা ইভলিউট হয়ে কী হচ্ছে, এই নগর সভ্যতাটা তৈরি করেছে। ঠিক আছে, এবার দেখো কর্দিজি কালিবঙ্গন এবং নগর গঠনের প্রাথমিক নিদর্শন, তারা কি বলছে, যে এই যে দুটি কেন্দ্র আছে সেখানে, এটা আমি আগেও বলেছিলাম, এই দুইটি কেন্দ্রে কিন্তু হচ্ছে নগর গঠনের প্রাথমিক পর্যায়ে কিন্তু আমরা এখানে দেখতে পাই। ঠিক আছে, এই সবের উপর ভিত্তি করে কি হচ্ছে, অনেকে বলছে যে আস্তে আস্তে কি, যে না গ্রাম থেকে গ্রামগুলি হচ্ছে কি আস্তে আস্তে ক্রমাগত বিকাশের মাধ্যমে আস্তে আস্তে এই যে হরপ্পা নামক বৃহৎ নগর সভ্যতাটি তৈরি হয়েছিল। ঠিক আছে, এবার দেখো তারপর যেটা আছে, এরা আরেকটা কি বলছে, যে এখানে এই যে যারা স্বদেশি উৎপত্তির পক্ষে যুক্তি দিয়েছিল, ওরা কি বলছে, যে ব্রোঞ্জ তামার, ঠিক আছে, যে ব্রোঞ্জ ও তামা যে ধাতু আছে তার ব্যবহার কিন্তু এই যে হরপ্পাবাসীরা শিখেছিল বলেই কিন্তু একটা নগর সভ্যতা তারা গঠন করতে পেরেছিল। কারণ দেখো, যে এরা যদি ধাতুর ব্যবহার না জানতো তাহলে কিন্তু এরা এই সভ্যতা তৈরি করতে পারতো না। ঠিক আছে, অতএব এরা যে যুক্তি দিয়েছে, যে যেহেতু ব্রোঞ্জ এবং তামার ইউজ এরা শিখেছিল, এটার জন্য কী হচ্ছে, হরপ্পা সভ্যতা তারা হরপ্পা সভ্যতা বলে একটা বৃহৎ এরা নগর সভ্যতা তৈরি করতে পেরেছিল। ঠিক আছে, এবার কি বলছে, কৃষি, পশুপালন, কারুশিল্পের বিকাশ। যে একটা হয় কি, যে কোনো সভ্যতাতেই কিন্তু আমরা দেখব কৃষির কিন্তু ভূমিকা গুরুত্বপূর্ণ। অতএব হরপ্পা সভ্যতাতেও আমরা দেখব যে কৃষির কিন্তু গুরুত্বপূর্ণ একটা রোল ছিল। তারা সেইটাই বলছে, কৃষি, পশুপালন এসবের ফলে মানুষের হাতে যে সারপ্লাস আসে বা একটা অতিরিক্ত যে পুঁজি আসে বা ধন আসে, এই ধনটাকেই কিন্তু এরা বলছে যে শহর বিকাশের একটা গুরুত্বপূর্ণ মানে উপাদান হিসাবে এরা তুলে ধরছেন। ঠিক আছে, এবার দেখো আরেকটা আছে নগর অর্থনীতির উত্থান, যেটা আমি আগেই বলে দিলাম, যে কি মানুষের হাতে অর্থ আসবে। কারণ আমি আগেও আলোচনা করেছিলাম যে তোমার হচ্ছে একটা নগর তৈরি হতে গেলে কিন্তু একটা শ্রেণীর উত্থান হতে লাগবে, যাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ থাকবে। ঠিক আছে, সেই শ্রেণীর উত্থানের কথা কিন্তু এরা এখানে বলছে। এবার দেখো তারপর কি আছে, এটা হচ্ছে আমাদের এবারে এত কিছু আমরা আলোচনা করলাম, এবার কিন্তু আমরা লাস্ট একটা মন্তব্য করতে পারি যে আসলে তাহলে কি, যে হরপ্পা সভ্যতার উৎপত্তি নিয়ে যে এত বড় একটা আমরা আলোচনা করলাম, এর সারমর্ম কী বেরোলো, যে তাহলে হরপ্পা সভ্যতা কে তৈরি করছে। ঠিক আছে, দেখো হরপ্পা সভ্যতার এখানে আমি যেটা দিয়েছি, হরপ্পা সভ্যতার উৎপত্তি নিয়ে দ্বিমত বর্তমানেও আছে, তবে আধুনিক প্রত্নতাত্ত্বিক প্রমাণ স্বদেশি উৎসকে অধিক সমর্থন করে। যেটি আমি বলেছিলাম যে মার্ক কেনিয়র নামে যে পুরাতাত্ত্বিক ছিলেন বা ঐতিহাসিক ছিলেন, তিনি বলছেন যে গ্রামীণ যে গ্রামগুলি ক্রমাগত বিকাশের মাধ্যমে আমরা দেখব এই শহরের বা এই নগর সভ্যতার উত্থান হবে, এই মতটাকে আমরা বর্তমানে নিয়ে চলি। ঠিক আছে, আবার কি বলছে এখানে আমি দিয়েছিলাম যে দীর্ঘ সাংস্কৃতিক বিবর্তনের ফসল সিন্ধু সভ্যতা। ঠিক আছে, এই কয়েকটা মন্তব্যই বা এই কয়েকটা যে এদের মত আছে, এটাই কিন্তু বর্তমানে সব থেকে বেশি প্রচলিত। তাহলে আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লাগছে। তোমরা অবশ্যই আমার এই ক্লাসটি লাইক দিবা, শেয়ার করবা এবং আমাদের যে চ্যানেলটি আছে এটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য।